নমস্কার, কিষাণ বাণীর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি আপনারা শুনছেন ভারত সরকারের কৃষি ও কিষাণ কল্যাণ মন্ত্রকের সহায়তায়। চলছে শীতের মরশুম। চারপাশ এখন বড্ড রঙিন, বড্ড বাহারি। চারিদিকে বাহারি ফুলের সমাহার। প্রতি বাড়ির উঠান থেকে বারান্দা বা ছাদ, সর্বত্র এখন আলো করে রয়েছে গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, এমনও হাজারো ফুলেরা। ঠিক কোন সময় থেকে কোন সময়ের মধ্যে চারা তৈরি করলে বা কোন মাত্রায় সার দিলে ভালো ফুল হয়, শুনবো এমনই বাস্তব অভিজ্ঞতার কথা। সঙ্গে আছেন বীরভূম জেলার রামপুরহাট মহকুমার কালীসাঁড়া গুরুপল্লী থেকে তরুণ কুমার মণ্ডল। নমস্কার তরুণবাবু। নমস্কার। তরুণবাবু একজন গাছপ্রেমী মানুষ। হাজারো রকমারি গাছের সম্ভার তাঁর সারা বাড়ি জুড়ে। আজ শুনবো তাঁরই বাস্তব অভিজ্ঞতার কথা। আমরা প্রথমেই জানতে চাইছি যে এই মুহূর্তে শীতের রকমারি ফুল আপনার বাগানে কি কি রয়েছে? বিভিন্ন রকমের গাঁদা, চন্দ্রমল্লিকা, বাগানবিলাস, গোলাপ, ডালিয়া, পিটুনিয়া, ডায়ান্থাস, ফ্লক্স, জারবেরা, কার্নেশন, সূর্যমুখী, কসমস, ডেইজি, অ্যান্টিরিয়াম, ন্যাস্টারসিয়াম, প্যানজি, ক্যালেন্ডুলা, পপি, হলিহোক, সুইট পি, জিলিয়া, গ্যাজেনিয়া, ক্যামেলিয়া, ভারবেনা। যাই হোক, যতটা আমার মনে পড়ছে ততটা আপনাকে জানালাম। আরো অনেক গাছ আমার আছে। এই যে এতগুলি নাম আপনি জানালেন, এগুলি অনেকগুলি এই মুহূর্তে হয়তো ফুটতে শুরু করে দিয়েছে সবই বেশিরভাগটাই ফুটতে শুরু করেছে, এবং কিছু হয়তো এখনো ফোটার অপেক্ষায় রয়েছে। অপেক্ষায় রয়েছে। হ্যাঁ, তো এই মুহূর্তে আপনার বাড়ির যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, তাতে বলাই যেতে পারে যে আপনার বাড়ি এই মুহূর্তে ফুলবাড়ি। একদম ফুলবাড়ি। এই যে এত গাছ, সবই কি আপনার নিজের হাতে তৈরি করা নাকি সংগ্রহ করেছেন? সমস্ত গাছের চারাগুলোর কথা বললাম, যেমন চন্দ্রমল্লিকাটা হয়তো কিছু চারা আমি নিজেই তৈরি করেছি, কারণ এই গাছটা থেকে যায়। আর বোগেনভিলিয়ারও কিছু চারা আমি নিজে তৈরি করেছি। বাকি যে সমস্ত গাছগুলো বলছিলাম, সেই গাছগুলোর চারা আমি কিনে নিই। তার কারণটা হচ্ছে আমরা তো হাইব্রিড চারা তৈরি করতে পারি না। তো সেই হাইব্রিড চারা আমাকে বাজার থেকেই সংগ্রহ করতে হয়। হয়তো আমি বীজ রেখে দিই, কিন্তু সেই বীজ থেকে সেই ধরনের ফুল পাওয়া যায় না। সেই জন্য যখন বাজারে ভালো এই চারাগুলো আসে, সেই সময় আমাদেরকে চারাগুলোকে সংগ্রহ করে নিয়ে আমি চারাগুলো রোপণ করেছি। একদম তাই। এবারে জানতে চাইছি যে ভালো ফুলের জন্য সঠিক সময়ে গাছ লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক সে কথা মাথায় রেখেই জানতে চাইছি যে এই যে রকমারি ফুলের কথা আপনি জানালেন, এই গাছগুলি আপনি লাগিয়েছিলেন কোন সময়ে? শীতকালীন ফুল যদি আমাকে সঠিক সময়ে পেতেই হয়, তাহলে এই যে অগ্রহায়ণ মাসের হয়তো মধ্য থেকে মাঘ মাসের মধ্য পর্যন্ত, এইটুকুতেই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে শীতকালটা স্থায়ী হয়। এই সময়টাই ফুলটা ফোটানো হলে কি হয়, বেশি দিন ধরে দীর্ঘস্থায়ী হয় ফুলটা। আর এই ফুলটা পেতে গেলে আমাকে বীজ রোপণ এবং বীজ বপন এবং বীজ রোপণের উপযুক্ত সময় আমি অক্টোবর নভেম্বর মাসটাকেই দেখছি, এবং এই সময় আমি এগুলোকে লাগিয়েছি। এবারে চলে যাই চারা তৈরি পর্বে। মাটি প্রস্তুতি, বীজ সংগ্রহ, বীজ বপন, চারা সংগ্রহ এবং চারা গাছের পরিচর্যা, এই যে এতগুলি ধাপ রয়েছে এবং এক এক গাছের ক্ষেত্রে এক এক রকম। জানতে চাইছি এতগুলি ধাপ আপনি নিজে হাতে সামলান কিভাবে? এটা একটা হবি। এটা নিয়েই আমি একটু বেশিরভাগ সময়টা কাটাই। শিক্ষকতার বাইরে যেটুকু সময় আমি পাই, সেই সময়টুকুতে এই মাটি তৈরি, চারা তৈরি, বীজ সংগ্রহ বা চারা সংগ্রহ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে লেগে থাকি। এখন চারা তৈরি বলতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে আমি একটু আগে আপনাদের বললাম যে বেশিরভাগ চারাটাই আমি কিনে নিই। কিছু চারা হয়তো বাড়িতে হয়, সেই চারাগুলো আমি লাগাই এবং বাইরের কেনা চারা নিই। আর সব থেকে বড় কথা, একটা ভালো কথা বলেছেন, যেটা হচ্ছে মাটি প্রস্তুতি। এই মাটি প্রস্তুতিটা কিন্তু সারা বছর ধরেই চলে, কারণ মাঠের যে মাটি, সেই যে চাষাবাদ করা মাটি, সেই চাষাবাদ করার উপরিস্তরের যে মাটি, সেই মাটি সংগ্রহ করে আনলে সব থেকে ভালো, হুম। এবং সেই গাছটা সতেজ হবে, সবল হবে। এবং সেই মাটিটাকে আনলেই শুধু হবে না, সেটাকে শুকিয়ে গুঁড়ো করে তার সঙ্গে পাতা পচা সার, বালি, সামান্য কিছুটা ফাঙ্গিসাইড, শুকনো পাতা গুঁড়ো, এইভাবে মাটিটাকে একটা স্বাভাবিক নিয়ে আসা এবং গাছের উপযুক্ত করে তোলা, এবং তারপরে সেই চারা গাছটাকে সেখানে রোপণ করা। অর্থাৎ ভালো ফুল পেতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাটি তৈরি। এবারে চলে যাই সার প্রয়োগ প্রসঙ্গে। জানলাম মাটি তৈরির সময় আপনি কি কি দিচ্ছেন, বেশিরভাগটাই আপনার যেটুকু দেখতে পাচ্ছি যে জৈব সারের ওপরেই আপনি জোর দিচ্ছেন। হ্যাঁ। অন্যান্য ফসলের মতো এই যে শীতের মরশুমি ফুল, এর হ্যাঁ, ক্ষেত্রে সার কতখানি গুরুত্বপূর্ণ এবং কিভাবে প্রয়োগ করা উচিত? যারা মাটিতেই গাছ করুন বা টবে গাছ করুন, আজকাল তো টবেও প্রচুর পরিমাণে গাছ হচ্ছে, প্রতিটা ছাদই একদম ফুলে আলোকিত হয়ে আছে। উভয় ক্ষেত্রে আমি বলবো যে দুই ধরনের যে সার আছে, এক হচ্ছে জৈব সার, এক হচ্ছে রাসায়নিক সার।
আমি জৈব সার বহু রকম ভাবে প্রয়োগ করে দেখেছি। জৈব সার প্রয়োগের অনেক ভালো দিক আছে, কিন্তু ভালো দিক থাকলেও জৈব সার সবটাতেই প্রয়োগ করেই কিন্তু যেভাবে রাসায়নিক সার প্রয়োগ করলে যে ফুলটা পাওয়া যায়, সেই ফুলটা কিন্তু জৈব সারে সেটা আমি পাচ্ছি না। সেই জন্য আমি কিন্তু জৈব সারের সঙ্গে রাসায়নিক সার দুটো সারই আমি ব্যবহার করি। এবং কি মাত্রায় করছেন? চারা গাছ রোপণের 7 থেকে 15 দিন পর থেকেই খাবার দেওয়া হয়। সেই সময়টাই কিছুটা রাসায়নিক সার, প্রথমত তো জৈব সার দিয়ে আমি লাগিয়েছি, এরপরে কিছুটা রাসায়নিক সারের প্রয়োজন হয়। সেই রাসায়নিক সারের মধ্যে সুপার ফসফেট, পটাশ, ইউরিয়া, এই তিনটেই হচ্ছে মূল। এর সঙ্গে আচ্ছা। আমরা সাধারণভাবে যেগুলো পাই, ডিএপি 10-26-26, এগুলো 15 দিন অন্তর অন্তর 3 কেজি মাটি প্রতি, মানে একটা টব সমান আমি ধরে নিচ্ছি 3 কেজি মাটি। সেই 3 কেজি মাটিতে 15 দানা করে 15 দিন পর পর ডিএপি বা 10-26-26 এটা প্রয়োগ করা যায়। জৈব সারগুলো হচ্ছে যেমন গোবর সার, পাতা পচা সার, সবজির খোসা, কলার খোসা, নিম খোল, সর্ষে খোল, হাড় গুঁড়ো, শিংকুচি, ফিশ মিল পাওয়া যাচ্ছে, লেদার মিল পাওয়া যাচ্ছে, ব্লাড মিল পাওয়া যাচ্ছে, আখের গুড়, সি মিলও পাওয়া যাচ্ছে এখন। আচ্ছা, আহ, অর্থাৎ সব ধরনের সারই মিলেমিশে আপনি প্রয়োগ করেন। তো মিলেমিশে আমি এবারে করি। চলে যাই একটু অন্যদিকে, যে হ্যাঁ, আমরা বলুন। মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি যে গাছ ঝিমিয়ে যাচ্ছে, পাতা পোকায় কেটে দিচ্ছে বা জাপ পোকার চরম আক্রমণ ঘটছে। এই সব বিষয়গুলি আপনি নিয়ন্ত্রণ করেন কিভাবে? আমি দুটো কথা আপনাকে এই প্রসঙ্গে বলবো। জাব পোকা জাতীয় যাবতীয় যে পোকাগুলো লাগে, টাটা ট্যাবগট বলে একটা ফাঙ্গিসাইড পাওয়া যায়, আর টাটা মাস্টার ফাঙ্গিসাইড পাওয়া যায়। এই দুটো বাড়িতে জিনিস রাখতে হবে। আর একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট অর্থাৎ এপসম সল্ট। এই তিনটে জিনিস। তো এই যে বিষয়গুলি আপনি বললেন, টাটা হুম, ট্যাবগট বললেন বা এপসাম সল্টের কথা বললেন, প্রয়োগ হুম। পদ্ধতি কিভাবে হবে? প্রয়োগ পদ্ধতি বলতে গেলে, যদি আমাদের জাব পোকা গাছে লাগে, তখন 7 দিন পর পর এই টাটা ট্যাবগট যেটা বলছি, সেটা 1 লিটার জলে 10 ফোঁটা দিয়ে স্প্রে করতে হবে, এবং পাতার উপর নিচ স্প্রে করতে হবে। আচ্ছা। ঝিমিয়ে যায়, তখন ম্যাগনেসিয়াম সালফেটটা প্রতি লিটার জলে 1 গ্রাম করে দিয়ে স্প্রে করতে হবে। এটা গোড়াতেও দেওয়া যায়। আচ্ছা, এই যে এত ধরনের প্রস্তুতি আমরা শুনলাম, মাটি প্রস্তুতি শুনলাম, বিভিন্ন ধরনের রোগ পোকামাকড়ের আক্রমণের জন্য কি ধরনের প্রস্তুতি আমাদের নিয়ে রাখতে হবে সেটিও আমরা জানলাম। জানতে চাইছি যে আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয়, শীতকালীন ফুল চাষের জন্য সারা বছরের কি কোনো প্রস্তুতি দরকার পড়ে? সারা বছরই প্রয়োজন হয়। তার কারণ হচ্ছে, এই প্রখর গ্রীষ্মে এই মাটিটাকে প্রস্তুতির জন্য নিজেকে তৈরি হতে হয়, এবং মাটিটা শুকিয়ে গুঁড়ো করে সেইভাবে তৈরি করে বস্তাবন্দি করে রাখা বা কোনো শেডে রাখা, তখন থেকেই একটা প্রস্তুতি নিতে হয়, এবং আচ্ছা। যে পুরোনো টবগুলো থাকে সেইগুলোকে পরিষ্কার করে শুকিয়ে রাখা। হুম। তো অনেক শ্রোতা বন্ধুই এবছরের বীজ বা গাছের কন্দ আগামী বছরের জন্য সংরক্ষণের কথা ভাবেন। সেক্ষেত্রে তারা কিভাবে অগ্রসর হবেন? আপনার মতামত কি? বীজটা সংগ্রহ না করাই ভালো। তার কারণ আমাদের বাড়িতে যে বীজগুলো হয়, সেই বীজগুলোর যে হাইব্রিড ব্যাপারটা থাকে না। তাহলে হাইব্রিড বীজ যদি আমরা পাই বা চারা বাইরের থেকে যদি সংগ্রহ করতে পারি, তাহলে আমাদের ফুলের পরিমাণটা অনেক বেশি হয়, গাছটা অনেক সতেজ হয়। সেই জন্য আমি বলবো যে বীজটা সংগ্রহ না করাই ভালো, কিন্তু কন্দটা রাখতে হবে। যেমন কিভাবে? ডালিয়া, এগুলোর কন্দ রাখা যায়। এগুলোর কন্দ রাখলে কি হবে, অনেক আগে থেকে যদি আমি সেটাকে রোপণ করে গাছটা বার করতে পারি, তাহলে সেখান থেকে কাটিং করলে আমি নিজে নিজেই সেখান থেকে চারা তৈরি করতে পারবো। একটু যদি সংক্ষেপে বলেন যে কন্দ কিভাবে সংরক্ষণ করব এবং কাটিং করব। গাছটা যখন শুকিয়ে আসছে, তখন ওই কন্দটাকে নিতে হবে, এবং কন্দর গায়ে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আচ্ছা। ফাঙ্গিসাইড স্প্রে করলে ওটা বালিতে রাখতে হবে, ঠান্ডা জায়গায়। হুম। আবার বর্ষার শেষের দিকে আসবে, তখন ওটাতে অঙ্কুরোদ্গম হতে শুরু করবে। তখন ওটাকে যথারীতি রোপণ করতে হবে, রোপণ করলে ও বাড়তে শুরু করবে, আর সেখান থেকে কাটিং সংগ্রহ করতে হবে। আচ্ছা, এবারে যেটা জানতে চাইছি, এ তো গেল বীজ সংগ্রহ বা কন্দ সংগ্রহের কথা, শুনলাম আরো নানান কথা, আপনার বাস্তব অভিজ্ঞতার কথা। আগামী মরশুমের জন্য আপনার কি কি প্রস্তুতি চলছে? শীতের শেষেই প্রস্তুতি শুরু হবে। যে মাটিগুলো ব্যবহার হচ্ছে, সেই মাটির সঙ্গে আবার কিছু নতুন মাটি মিশ্রিত করা, গোবর সারগুলো মিশ্রিত করব, সেগুলোকে সংগ্রহ করা, সেগুলোকে সঠিকভাবে শুকানো, পাতা পচা সার, বাড়ির সবজির যে বাকি যে অংশগুলো, অর্থাৎ যেগুলো ছাল, এই পচিয়ে যেগুলো তৈরি করছি, সেগুলোকে গুঁড়ো করে ডাস্ট করে ওই মাটির সঙ্গে মিশ্রিত করে, তারপর সেগুলোকে বস্তাবন্দি করে রাখার জন্য। সেটা হবে আগামী ফাল্গুন মাস থেকে, সেটা শুরু হবে মাঘ মাসের পর থেকে। আচ্ছা, সময় একদম শেষ। এই শেষ সময়ে শ্রোতা বন্ধুদের প্রতি আপনার পরামর্শ কি?
শ্রোতা বন্ধুদের প্রতি পরামর্শ বলতে গেলে, যারা এই সমস্ত মরশুমে ফুল চাষ করছি, সুন্দরভাবে প্রথমে আমি বলে নিয়েছি যে মাটিটা দারুণভাবে প্রস্তুত করতে হবে। এবং সব থেকে বড় কথা, যারা টবে গাছ লাগান তাদের টবে জল নিকাশি ব্যবস্থাটা দারুণভাবে নজর রাখতে হবে, যাতে সহজেই জলটা বেরিয়ে যায়। আর একটা বড় কথা শীতকালীন ফুলের জন্য, সেটা হচ্ছে পর্যাপ্ত রোদ যেন সারাদিন পায়, অর্থাৎ গাছের প্রচুর পরিমাণে রোদের প্রয়োজন হয়। সত্যিই তাই। মানুষের মন ভালো রাখার সেরা উপায় হলো এই ফুল। আর সেই ফুল যে বা যারা সন্তান স্নেহে লালন করেন, তাদের আনন্দের সেরা সময় এই সময়। তাই ভালো থাকুন, শরীরচর্চার মাধ্যম হিসাবে বাগান পরিচর্যা করুন। দেখবেন কখন এটি আপনার মনেরও পরিচর্যা শুরু করেছে। আশা করি আমাদের আজকের আলোচনা সকলের কাজে লাগবে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন রামপুরহাট মহকুমার কালীসারা গুরুপল্লী থেকে আমি তরুণ কুমার মণ্ডল। আমি অনেক আমি ধন্যবাদ আপনাকে। নমস্কার চাষি বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা এসেছি বর্ধমান জেলার অন্তর্গত কৈচোর গ্রামে। আমরা কথা বলবো এই গ্রামের একজন সফল চাষি বন্ধুর সাথে, যিনি চাষবাস করে আজকে সফল হয়েছেন। শুধুমাত্র ধান চাষ করে যে সফল হয়েছেন তা নন, তিনি কলা চাষ করে কিন্তু আজকে সফল হয়েছেন, স্বনির্ভর হয়েছেন। আশার আলো তিনি দেখতে পাচ্ছেন। জানব চাষি বন্ধুর নানা অভিজ্ঞতার কথা। আপনার নাম? আমার নাম গুরুপ্রসাদ দাস। আমি বর্ধমানের কৈচর গ্রামে থাকি। আচ্ছা গুরুপ্রসাদ দা, আপনি কি কি চাষবাস করে থাকেন? আমি তো দীর্ঘদিন যাবৎ প্রথাগতভাবে ধান চাষ, আলু চাষ, নানান সবজি, বেগুন টেগুন চাষ টাস করতাম। কিন্তু ইদানিংকালে আমি একটা বিকল্প চাষবাসের মাধ্যম হিসাবে কলা চাষটাকে বেছে নিয়েছি এবং নানা জাতের কলা চাষ করছি আর কি। তো এই কলা চাষ ছাড়া আর কি কি ফল চাষ করে থাকেন? কলা চাষ ছাড়া, কলা চাষটাই মূলত এখন বেশি করছি। তাছাড়া কিছু আমের সিজনে আম টাম আছে, পুকুরের ধারে কিছু জমি আছে, ফাঁকা জমি, সেখানে আম চাষ কিছুটা করি। তাছাড়া একটু লেবু টেবুও চাষ টাস করে থাকি আর কি, কাগজি লেবু, গন্ধরাজ লেবু চাষ করে থাকি। তো এই কলা চাষ কতদিন ধরে করছেন? কলা চাষ ধরে নিন বছর 4-5 হলো, বা 6 বছর হবে হয়তো, করছি 6 বছর ধরে। কতটা জমিতে কলা চাষ করেছেন? প্রথম যখন শুরু করেছিলাম তখন তো সব সামান্যই 10-11 কাঠা জমিতে করেছিলাম। এখন সেটা মোটামুটি সব মিলে বিঘা দুয়েক জমিতে চাষ করি। প্রায় 100-3 গাছ আমার এখন আছে আর কি। তো হঠাৎ কলা চাষের প্রতি এতটা ইয়ে হলো কেন, যে কলা চাষ আমায় করতে হবে, বা কলা চাষ করলে একটা লাভজনক ফসল, কিছু একটা তো আশা আলো দেখতে পাচ্ছেন? আপনারা জানেন যে আমাদের দেশে তো বর্ষা ঠিকঠাকভাবে হয় না। তা যখন ধান চাষ করতাম সেই বৃষ্টির জলের উপর নির্ভর করতে হতো। সবসময় ঠিকঠাক বৃষ্টি হতো না আমাদের এদিকের মাঠগুলোতে, সেই অর্থে আর কি ক্যানেল ফ্যান নাই সেই জলসেচের জন্য। মাঝে মাঝে সাবমার্সিবল দিয়ে কিছুটা চাষ হতো। তখনই ঠিক করলাম যে একটা বিকল্প চাষ করি, অন্য কিছু করি। তখনই সেইটা ভেবেই আর কি কলা চাষের কথা ভাবলাম। তো বর্তমানে আপনার এই যে 2 বিঘা জমিতে কলা চাষ করেছেন, তো কতগুলো গাছ আছে বর্তমানে? ধরে নিন মোটামুটি 300-350 গাছ আছে। কি কি ধরনের কলা চাষ করেন? কাঁচা কলার কিছু গাছ আছে, তাছাড়া মর্তমান কলা আছে, কিছু কাঁঠালি কলা লাগিয়েছে এবার, তারপরে তার সিঙ্গাপুরি কলা আছে, হ্যাঁ, চাপা কলাও আছে। তো জমিটা কিভাবে তৈরি করেন আপনারা? জমি তৈরি করতে হয় যেখানে জল নিকাশের সুবিধা থাকে, জল যাতে না জমে থাকে সেইভাবেই তৈরি করি। আর দোআঁশ মাটি হলে ভালো হয় আর কি। তার আগে জমিটা ভালো করে চাষ দিয়ে একটু মই দিয়ে সমতল করে নিই, আগাছা মুক্ত করে নিই। তাই এইভাবেই জমি তৈরি হয়ে যায়। খুব যে বিশাল কষ্ট জমি তৈরি করতে তা নয়, খুব সামান্যভাবেই, খুব সাধারণভাবেই কলা চাষ হয়ে থাকে। তো এই যে অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ঘরোয়া বা বাড়ির মধ্যে যে কলা গাছগুলো থাকে, চাষি বন্ধুরা তো চাষ করে থাকেন, এবং কিছুটা দেখেছি যে সেই ধরনের পরিচর্যা তারা করেন না, সার বা সেচও লাগে না। তো আপনি যেহেতু কলা চাষ করছেন, একটা অভিজ্ঞতা রয়েছে, তো আপনার কাছে জানবো যে চারা রোপণ কীভাবে করেন? দেখুন, চারা কিন্তু বছরে 3বার রোপণ করা যায়। প্রথমবার রোপণ করা যায় আশ্বিন কার্তিক মাসে, এটাই কিন্তু সবথেকে ভালো সময়। তাছাড়াও মাঘ ফাল্গুন মাসে রোপণ করা যায়, আর চৈত্র বৈশাখ মাসেও করা যায়। চৈত্র বৈশাখ মাসে তো বুঝতেই পারছেন রোদ গরম থাকে, এটা মোটামুটি একটা সময়। কিন্তু আশ্বিন কার্তিক আর মাঘ ফাল্গুন এই দুটো সময় কিন্তু আমি মূলত রোপণ করি আর কি। মূলত আমরা জানি যে প্রতিটি ফসলের ক্ষেত্রে একটা সারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। কি সার দেন? আমি সারের ব্যাপারে খুব সচেতন পেয়েই আমি কিন্তু জৈব সার দিই। আমি বাজারের কেনা সার ফার খুব একটা প্রয়োগ করি না। আমার নিজের গরু আছে, তাদের যে গোবর ইত্যাদিকে পচিয়ে জৈব সার দিই। তাছাড়া ওই কলার যে নানান ধরনের বর্জ্য, কলার ধরুন থোড়, কলা গাছের পাতা ইত্যাদিও গর্তের মধ্যে রেখে পচিয়ে সেইটা কিন্তু আমি জৈব সার হিসাবেই ব্যবহার করি। সেচ তো খুব এটা বেশি লাগে না? ওটা সেচ লাগে না, কলার জন্য জমি শুকনো হলেই ভালো হয়। হ্যাঁ, তবে প্রখর গ্রীষ্মকালে একটু আধটু সেচ দিতে হয়। সেজন্য দেখুন ওখানে সাবমার্সিবল একটা বসানো আছে, সেই সাবমার্সিবলে জল দিয়ে আমি মাঝে মাঝে সেচ দিই। কিন্তু খুব যে
পরিচর্যা করতে হয়, খুব যে পরিশ্রম করতে হয় তা কিন্তু করতে হয় না। এবং সবথেকে ব্যাপার যে কলা চাষ করলে একটা বিশেষ করে দেখা যায় যে আমাদের সার বা সেচ তো কম লাগে, এবং প্রায় কলা ভোর থেকে আরম্ভ করে মোচা বলুন বা কলা সব কিছু কিন্তু খাওয়া যায় বা বিক্রি করা যায়। একদম একদম ঠিক কথা বলেছেন। এই যে আমার কলা গাছগুলো আপনি দেখেন, দেখবেন অধিকাংশ কলাতে হয়তো কোথাও কলা ধরে আছে, কোথাও বা মোচা রয়েছে। সেই মোচাগুলো আমি বাজারে বিক্রি করি। মোচা একটা ভালো বাজার আছে, এখনকার মানুষজন বেশ মোচা খায়, প্রচুর পরিমাণে আয়রন আছে, ডাক্তাররাও খেতে বলে। এবং মোচা এবং থোড় এই দুটোই কিন্তু বিক্রি করে আমার একটা বাড়তিও কিন্তু লাভ হয়, বাড়তি একটা উপার্জন হয় কিন্তু। হ্যাঁ, আর কলার তো আছেই। কলা তো যখন পরিপুষ্ট হয়ে যায় বা উপযুক্ত হয়ে যায় কাটার, সেগুলো কেটে তো বাজারজাত করি। কিন্তু তার পাশাপাশি মোচা বা থোড় দিয়েও কিন্তু আজকাল বাজারে একটা বিক্রি করে বেশ কিছু উপার্জন কিন্তু আমার হয়। তো কীরকম লাভ হয় আপনার? প্রথম যখন শুরু করেছিলাম গাছ অল্প ছিল, বছরে আমি 10-20 হাজার টাকা লাভ করতাম। কিন্তু এখন আমি আপনাকে আগেই বললাম গাছের সংখ্যা বেড়েছে, আমি কিন্তু বছরে 50-60 হাজার টাকা লাভ কিন্তু আমার হয়। আপনি গাছের সংখ্যা যত বাড়াতে পারবেন কলার লাভ তত বেশি হবে কিন্তু, কারণ কলার গাছের খুব একটা পরিচর্যা নেই, এবং গাছ একসঙ্গে 3বার বা 4বার ফল দিয়ে দেবে, মানে একটা গাছ হতে হতে আরেকটা গাছ তৈরি হয়ে যাবে। সেই জন্য কিন্তু লাভটা কিন্তু আপনার ভালোই হয় আর কি। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে কলা চাষ করেছেন, পাশাপাশি দেখতে পাচ্ছি যে সাথী ফসল বা অন্যান্য সবজি চাষও করেছেন, ফুল চাষও রয়েছে আপনার মন। কলা গাছের তলায় তলায় দেখুন বরবটি আমি কিছু চাষ করেছি, হ্যাঁ, ওই দিকটাতে কিছু ভেন্ডি চাষ করেছি, এটা করেও কিছু লঙ্কারও চাষ করেছি। এর ফলে দেখুন আমি একই সঙ্গে কলাও তৈরি হচ্ছে এবং এই সবজিগুলোও তৈরি হচ্ছে। আমার কিন্তু অন্য জমি আর তৈরি করতে হচ্ছে না, মোটামুটি এই জমিতেই তৈরি হয়ে যাচ্ছে। আর এই ফসলগুলো খুব একটা আমার জল টল লাগে না, কলা গাছে যেটুকু পরিচর্যা এদেরও সেটুকু পরিচর্যা করলেই হয়ে যায়। এই সাথী ফসল করেও আমার একটা উপার্জন কিন্তু হচ্ছে এখন। তো আমরা জানি যে প্রতিটি ফসলের কিন্তু রোগ পোকার সমস্যা খুব বেশি হয়ে থাকে। তো কলা গাছে বা কলার মধ্যে খুব একটা যে রোগ পোকার সমস্যা হয় আমরা কিন্তু সচরাচর আমরা কিন্তু দেখতে পাই না। আপনি এতদিনে একটা অভিজ্ঞতা রয়েছে, সেই ধরনের কিন্তু রোগ পোকার সমস্যা কি হয়ে থাকে? হ্যাঁ, একটা রোগ আমি কৃষি বিজ্ঞানী বা বিশেষজ্ঞদের কাছ থেকে জেনেছিলাম, ওই কলার পাতাগুলো শুকিয়ে যায়, যেটাকে তারা বলছে পানামা রোগ। সেই পানামা রোগটা মাঝে মাঝে হয়, কিন্তু যেটাতে হয় সেই গাছটাকে তুলে ফেলে দিতে হয়। আর কিছু সামান্য বাজার থেকে কীটনাশক কিনে এনে স্প্রে করলেই সেগুলো কমে যায়। এমন কিছু গুরুত্বপূর্ণ যে খুব মানে সাংঘাতিক ভয়ঙ্কর রোগ কিন্তু হয় না। আর যখন কলার মোচা আসছে তখন মোচাটাকে কখনো কখনো ওই পোকার উপদ্রবের হাত থেকে বাঁচার জন্য বা কাঁদিটাকে ভালো প্লাস্টিক দিয়ে বেঁধে রাখি কিছুদিন আর কি, মাস 2। হ্যাঁ, তাতেই কিন্তু মোটামুটি আমার সমস্যার সমাধান হয়ে যায়। আচ্ছা, এই যে পানামা রোগটা বললেন, এর কিছু লক্ষণ কি দেখা যায়? ওই কলা গাছে যখন কচি কচি পাতাগুলো বেরোয় তখন সেগুলো হলুদ হতে থাকে, কচি পাতা হলুদ হয়ে যায় আর হলদে রং ধরে, তারপরে আস্তে আস্তে পাতাগুলো নুয়ে পড়ে। হ্যাঁ, তখনই পাতাগুলোকে গোটা থেকে ভেঙে দিতে হয়। সেরকম করি মাঝে মাঝে আর কি। তাছাড়া তেমন কোনো রোগ কিন্তু আমার কলা খেতে সেভাবে কখনো কোনো দিন হয়নি। 5-6 বছর চাষ করছি আপনাকে বলছি, আমার কিন্তু এই রোগটাই একটু আধটু হয়, তাছাড়া আর কোনো সমস্যা কিন্তু নাই। কলা গাছে তো চারা কিনতে হয় না, আপনার একটা কলা গাছ হলো তার পাশ থেকে চারা বেরিয়ে যায়, সেই চারা নিয়ে রোপণ করা যায়। শুধুমাত্র আমি দেখি যে কারোর কাছ থেকে দেখলাম যে একটা অন্য ধরনের অন্য প্রজাতির কলা বাজারে দেখলাম এসছে, বা কারোর কাছে দেখলাম যে ভিন্ন প্রজাতির কলার চারা রয়েছে, সেখান থেকে তখন কলার চারা আমি জোগাড় করি বা কিনি। তাছাড়া কলার চারাও কিনতে হয় না। আপনার যদি আপনি চাষি বন্ধুদের বলছি, যদি তারা কলা চাষের প্রতি আগ্রহী হয়, তারা কিন্তু একটা ভবিষ্যতে তাদের একটা ভালো উপার্জনের সম্ভাবনা আছে। আমি ওই পাশের মাঠটাতে আরও বিঘা 2 জায়গা তৈরি করছি, যে সামনের বছর হয়তো কলা লাগাবো। একটা অর্থকরী ফসল হিসাবে কলাটা কিন্তু মূল্য আছে, এবং দিন দিন দেখুন কলার চাহিদা বাড়ছে, নানান সময় নানান ক্ষেত্রে কিন্তু কলার চাহিদাটা বেড়েই যাচ্ছে আর কি। এবং এর গুণাগুণ কিন্তু অনেক বেশি। অনেক বেশি, অনেক বেশি। ফল হিসাবে গুণাগুণ অনেক, ভিটামিন, জিঙ্ক ইত্যাদি প্রচুর পরিমাণে আছে। অতএব কলা সকলেরই পছন্দ করে, সকলের কাছেই সুখাদ্য। তারপরে যেটাকে আগে আপনাকে বললাম মোচা থোড় ইত্যাদি বিক্রি করে একটা ভালো টাকা এখন পাওয়া যাচ্ছে। আগে লোকে খেত না, এখন কিন্তু সব খাচ্ছে। যার ফলে কিন্তু আমার কলা বিক্রি করে, কলা উৎপাদন করে আমি কিন্তু বেশ ভালোই লাভের মুখ দেখেছি। অর্থাৎ বাজারজাতকরণের তো কোনো সমস্যাই নেই। আমরা বাজারে দেখতে পাই যে প্রতিনিয়ত কলা বিক্রি হচ্ছে, মানুষের একটা চাহিদাও রয়েছে। কোনো সমস্যাই নেই। বাজারে যখন আমার কাছে 4-5 কাঁদি কলা উপযুক্ত হয়ে যায়, আমার এখানে আছে আড়তদাররা, তাদের বলে আসি, তারা এখান থেকে এসেই ভ্যানে করে নিয়ে যায়, আমাকে বাজারে দিয়েও আসতে হয় না। একটু বেশি যদি হয়ে যায় তাহলে তারা ছোটো গাড়ি পাঠিয়ে কলা নিয়ে যায়। হ্যাঁ, আমি ধরুন সপ্তাহে 4 থেকে 5 কাঁদি করে কলা বাজারজাত করি, এবং তারাই এসে ভ্যানে করে এখান থেকে নিয়ে যায়। আমাকে শুধু বলে দিতে হয় সকালে কলার কাঁদিটা কেটে দিতে হয়, ব্যাস এইটুকু আমার কাজ। মানে এই যে কাঁচা কলা বলুন বা এই কাঁঠালি কলা, সব ধরনের কলাই কিন্তু আপনি বাজারে বিক্রি করতে হয় না, ওরা এখান থেকে নিয়ে চলে যায়। হ্যাঁ, নিয়ে যায়। কাঁঠালি কলার কথা যখন আপনি বললেন, বলি কাঁঠালি কলার কিন্তু এখন বর্তমানে, আগে ছিল না, আমি যখন প্রথম শুরু করেছিলাম তখন ছিল না, এখন কিন্তু মারাত্মক বাজার। লোকে সব কাঁঠালি কলাই খুঁজছে। কাঁঠালি কলার দামটাও বেশি, বাজারও ভালো। তার ফলে কিন্তু এটা একটা মানে কলা চাষের ক্ষেত্রে কাঁঠালি কলাটা আবার অন্য ধরনের একটা আমাকে সুযোগ করে দিয়েছে আর কি। সব মিলে কিন্তু আমার ভালোই হচ্ছে। এটা এমন একটা ফসল যে বলতেই পারি আমরা যে
খুব যে পরিচর্যা করতে হয় বা সার বা সেচ বেশি লাগে তাও না, জমি তৈরি করতে হবে খুব ভালোভাবে সেটাও না, মানে ন্যাচারালি আমরা বলতেই পারি যে একটা জমি নির্বাচন করে কলা চাষ করা যেতে পারে খুব সহজ পদ্ধতি। খুব সহজ পদ্ধতিতে করা যেতে পারে। আগেই আপনাকে বললাম যে আমাদের দেশে যে আবহাওয়ার যে ঠিক নেই, বৃষ্টি হয় না, কোনো বছর হয় কোনো বছর হয় না। অন্য অন্য ধান ইত্যাদি চাষের ক্ষেত্রে ধান কাটা, ধান রোপণ করা ইত্যাদি একটা খরচ হয়ে থাকে, কিন্তু কলাতে সেসব কিছুই ঝামেলা নেই। আর সেই জন্য আমি চাষি ভাইদের বলছি যে বিকল্প চাষ হিসাবে তারা কিন্তু কলার কথাটা ভাবতেই পারে, তাতে কিন্তু তাদের ভবিষ্যতে জীবন জীবিকা সচ্ছলতা আসবে তাতে, সেটা কিন্তু আমি বলতেই পারি, আমার কিন্তু এসছে। আজকে এমন একজন চাষি বন্ধুকে পেয়েছিলাম যিনি যে শুধুমাত্র যে ধান চাষ বা সবজি চাষ করেন তা না, তিনি আজকে কিন্তু কলা চাষ করে কিন্তু আজকে সফল হয়েছেন এবং তিনি কিন্তু আশার আলো দেখতেই পাচ্ছেন। আজকে আমরা এসেছিলাম বর্ধমান জেলার অন্তর্গত কৈচর গ্রামে। আমরা কথা বললাম একজন সফল চাষি বন্ধুর সাথে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমাদের এই কিষাণ বাণী অনুষ্ঠান শেষ করছি।